যে শিশু কিশোররা কিন্তু আলাদাভাবে ইন্ডিভিজুয়াল মানুষ, তারা কিন্তু বয়স্ক মানুষের কোনো ছোট সংস্করণ না। ইন্টারনেট আসক্তি বা মোবাইল অ্যাডিকশন নিয়ে আমরা আসলে খুব কথাও হচ্ছে এবং প্রায় প্রতিটি ঘরে ঘরে হয়তো এই সমস্যাটায় ভুগছেন শিশু কিশোরদের নিয়ে। আমি যেহেতু চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট, আমি শিশু কিশোরদের মন নিয়ে আসলে ডিল করি এবং এখানে আমি প্রথমে একটু বলতে চাই যে শিশু কিশোরের মানসিক চাপ বা শিশু কিশোরের মানসিক স্বাস্থ্য, এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কিছুটা দ্বিধা অথবা স্টিগমা আছে যে শিশু কিশোররা হয়তো খুব বোঝে না, অথবা ওদের আবার মানসিক চাপটা কি বা ওরা চাপ হিসেবে কি বুঝে বা কিভাবে ওরা প্রকাশ করে। তো এই সম্পর্কে আলোকপাত করতে গেলে আমি প্রথমেই বলতে চাই যে শিশু কিশোররা কিন্তু আলাদাভাবে ইন্ডিভিজুয়াল মানুষ, তারা কিন্তু বয়স্ক মানুষের কোনো ছোট সংস্করণ না। শিশুদেরও বিকাশের ধাপ আছে, তাদেরও মানসিক চাপ নেয়া এবং চাপ মোকাবেলা করার ক্ষমতাও আছে। তো শিশু কিশোরের মানসিক চাপ বলতে আমরা সাধারণত বোঝাই যেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে, সেটা সামাজিক মানসিক ব্যাপারেই হোক না কেন অথবা পরিবারগত বা স্কুল কলেজেই হোক না কেন, তার চাপ মোকাবেলা করার ক্ষমতার বাইরে যদি সে কোনো চাপ অনুভব করে, এবং সেটাকে কিন্তু আমরা অনেক সময় মানে শিশু কিশোরের মানসিক চাপ হিসেবে বলতে পারি। তো সেটা আসলে আসে কিভাবে? আমরা সাধারণত মনে করি যে চাপ জিনিসটা কি সবার মধ্যে থাকবে কি থাকবে না। এখানে দুটো কথা আছে, যে স্ট্রেস এবং ডিস্ট্রেস। চাপ কিন্তু দৈনন্দিন জীবনে আমরা সবাই অনুভব করি, এবং একজন শিশু কিশোর যদি তার পরীক্ষা আসে সামনে অথবা কোনো প্রেজেন্টেশন তাকে সামনে দিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু সে চাপ অনুভব করবে। সে যে কাজটা করছে, যেমন পরীক্ষা ভীতি তৈরি হওয়া, স্কুলে না যেতে চাওয়া, বন্ধু বান্ধবদের সাথে মিশতে না চাওয়া, তার স্বাভাবিক কার্যক্রম থেকে সে যদি পিছিয়ে আসে, তখন কিন্তু বলা যায় যে শিশু বা কিশোরটি মানসিক চাপে ভুগছে। এখন এটা আমরা আসলে বহির্গতভাবে বা বাহিরে কিভাবে বুঝতে পারি? সাধারণত আবেগীয় বা এই পরিবর্তনগুলো আমরা শিশু কিশোরদের ব্যবহার অথবা আচরণগত পরিবর্তনের মধ্য দিয়ে দেখতে পারি। এবং ম্যাডামও খুব সুন্দর করে বললেন যে কিছু বায়োলজিক্যাল সিমটম যেগুলো স্ট্রেস রিয়াকশন হিসেবে আসে, যেমন ঘুম কমে যাওয়া বা অতিরিক্ত ঘুম বেড়ে যাওয়া, খাওয়া দাওয়ায় অরুচি, তার দৈনন্দিন রুটিন যেটা ছিল সেটা থেকে সে বিচ্যুত হওয়া, তার সামাজিক মেলামেশা অথবা বন্ধু বান্ধবদের সাথে যে যোগাযোগটা ছিল সেটা হয়তো সেখান থেকে সে উইথড্রল বা সামাজিক যে যোগাযোগ সেখান থেকে সে নিজেকে গুটিয়ে নেওয়া, এসব আচরণগত পরিবর্তন থেকে অনেক সময় আমরা ধারণা করতে পারি যে শিশু কিশোরটি হয়তো মানসিক চাপে ভুগছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা বললেন যে ইন্টারনেট আসক্তি বা মোবাইল অ্যাডিকশন নিয়ে আমরা আসলে খুব কথাও হচ্ছে এবং প্রায় প্রতিটি ঘরে ঘরে হয়তো এই সমস্যাটায় ভুগছেন শিশু কিশোরদের নিয়ে। এখানে আমি যদি একটু প্রথম থেকে আসি, যে একজন বাচ্চা বা শিশু যখন পৃথিবীতে আসে, তার বিভিন্ন তো ডেভেলপমেন্ট হয়, শারীরিক ডেভেলপমেন্ট এবং মানসিক ডেভেলপমেন্ট, এবং সেই মানসিক বিকাশের ধাপে কিন্তু আসে আবেগীয় বিকাশ, সামাজিক বিকাশ। তো এই ধাপগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ। সে সময় হিউম্যান ইন্টারাকশনটা খুব গুরুত্বপূর্ণ, যে সে তার পরিবারের অন্যান্য সদস্যদের সাথে, বাবা মার সাথে, বা আরেকটু বড় হলে প্রি স্কুল চাইল্ড যদি থাকে তাহলে তার পিয়ার গ্রুপের সাথে তার রিলেশনশিপটা কেমন। তা আমরা বাবা মায়েরা বা গার্জিয়ানরা অনেক সময় ওই জায়গাটাই ভুল করি, যে বিকাশমান ধাপে বা 0 থেকে 5 ইয়ার্স বয়সে অনেক সময় এই অজুহাতটা দিই যে বাচ্চা খেতে চায় না বা বাচ্চা অতিরিক্ত চিৎকার বা কান্নাকাটি করছে, ওকে থামানোর জন্য আমরা মোবাইল বা অ্যাডিকশন কোনো একটা ডিভাইসে কিন্তু আমরা ওকে ফার্স্ট ইন্ট্রোডিউস করে ফেলি। তো ওখানে আসলে কি ব্যাপারটা হয়, এটা কিন্তু মোবাইলে যখন সে একটা কিছু দেখছে তখন তার প্রথম জিনিসটাই হয় যে ওয়ান ওয়ে কমিউনিকেশন, মানে স্ক্রিন বা ডিভাইসে সে যা দেখছে সেটা কিন্তু জাস্ট সে অবলোকন করছে বা দেখছে, সেটার সাথে তার কিন্তু 2 ওয়ে কমিউনিকেশন হচ্ছে না। সুতরাং এখানে সে বিকাশের ধাপেও কিন্তু পিছিয়ে যেতে পারে। অনেক সময় আমরা স্পিচ ডিলে বা কথা বলায় দেরি হওয়া নিয়ে আসি। অনেক সময় মোবাইল না দিলে বাচ্চাটার আবেগীয় এবং আচরণগত পরিবর্তন, যেমন অতিরিক্ত কান্নাকাটি করা, ভাঙচুর করা, এবং মোবাইল না দিলে তার মধ্যে বিভিন্ন ধরনের সিমটমস, যেমন সে খেতে চাচ্ছে না, মানে ওই যে একটা অভ্যাস তার গড়ে উঠেছে যে মোবাইল ছাড়া খাবো না, এরপরে কিন্তু দেখা যায় যে এটা চলে আসে। এবং অ্যাডোলেসেন্টদের বয়সের ক্ষেত্রে কি হয়, আউট অফ কিউরিসিটি, পিয়ার প্রেশার বা বন্ধুদের মাধ্যমে যে অমুকের ফোন আছে তো আমারও লাগবে, সেরকম একটা প্রেশার ক্রিয়েট করে যখন ওদের মধ্যে মোবাইল চলে আসে তখন কিন্তু দেখা যায় যে তারাও ওইটার প্রতি অ্যাডিকশনে চলে আসে। এখন যেহেতু আমরা আধুনিক প্রযুক্তির মধ্যে বাস করছি, হয়তো এটাকে পুরোপুরি দূর করা সম্ভব না আমাদের মধ্য থেকে, যে আমরা একদম বাচ্চাকে আলাদা রাখবো সেটা না, কিন্তু প্রথম থেকে যেটা বললাম যে প্রথম যে বিকাশমান ধাপগুলো যেটা থাকে, অন্তত পক্ষে 5 বছর বা প্রি স্কুল এইজ এরিয়াতে বাচ্চাদের মোবাইলের কানেকশনটা না দেওয়া বা মোবাইলের সাথে পরিচিত না করে দেওয়া, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস হতে পারে। আর অ্যাডোলেসেন্ট এবং আর্লি অ্যাডাল্টহুডে আমরা যখন আসক্তির লেভেলে যাই, এখানে মোবাইল আসক্তির আমি কিছু মানে কিভাবে বুঝবো যে আমার বাচ্চাটা মোবাইলে আসক্তি কিনা, সেখানে আমরা কিছু ব্যবহার বা আবেগীয় পরিবর্তন দেখতে পারি, যেমন ইন্টারনেট বা গেমিংসের প্রতি বা ডিভাইসের প্রতি তার অতিরিক্ত
আকর্ষণ এবং সেটা ব্যবহার করার ক্ষেত্রে সে দিন দিন হচ্ছে তার টাইমিংটা বেড়ে যাচ্ছে। যেমন আগে হয়তো 2 ঘন্টা ইউজ করতে, এখন হচ্ছে 4 ঘন্টা বা 5 ঘন্টা ইউজ করছে। সেই বাচ্চাটা যদি স্কুলের কোনো স্টুডেন্ট হয় বা কলেজ গোয়িং কোনো স্টুডেন্ট হয়, তার পড়াশোনার প্রতি মনোযোগ কমে যাওয়া। এমন হতে পারে যে সে আগে পিয়ার গ্রুপের সাথে বাইরে আউটডোর অ্যাক্টিভিটিস বা খেলাধুলায় সঠিকভাবে খেলতো, কিন্তু এখন সে মোবাইল কেন্দ্রিক হয়ে যাওয়ায় আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, সে বাইরে যাচ্ছে না, তার মধ্যে সেই যোগাযোগ করার ক্ষমতাটা হচ্ছে কমে যাচ্ছে। এবং আলটিমেটলি এগুলোর কারণে কি হবে, তার একাডেমিক পারফরমেন্সটা হয়তো কমে যাবে, স্কুল রিফিউজাল বা স্কুলে যেতে না চাওয়া হতে পারে, মোবাইল দীর্ঘক্ষণ দেখার কারণে তার ঘুমের সমস্যা হতে পারে, এবং দেখা যেতে পারে যে সে হয়তো রাত জাগছে, দিনের বেলা ঘুমাচ্ছে, এর জন্য তার পড়াশোনা বা অন্যান্য কাজগুলোতে ডিলে হচ্ছে। তো এভাবে যদি একটা বাচ্চার মধ্যে পরিবর্তন দেখা যায়, আমরা ধারণা করে নিতে পারি যে সে হয়তো বা ইন্টারনেট আসক্তিতে ভুগছে। এখন সেখান থেকে পরিত্রাণের তাহলে উপায় কি? পরিত্রাণের উপায় হচ্ছে যে আমরা আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি হচ্ছে আগে প্রতিরোধ ব্যবস্থায় যাব, তারপর আমি এটার হচ্ছে পরিত্রাণ করব। তো প্রতিরোধের ব্যবস্থা হচ্ছে যে আমার একটা বাচ্চার সে অ্যাডোলেসেন্ট হোক অথবা স্কুল গোয়িং এইজে হোক, তার প্রধান এবং দায়িত্ব থাকে কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট পড়াশোনা করা। তার একটা ডেইলি লাইফ যদি রুটিন ওয়াইজ তাকে অভ্যস্ত করা যায় যে তার পড়াশোনার টাইম কতটুকু হবে, খেলাধুলার টাইম কতটুকু হবে, সেক্ষেত্রে বাচ্চাটা কিন্তু তার অভ্যাসে পরিণত করতে পারে যে আমার মোবাইল ইউজ অথবা আমি ডিভাইস কতটুকু সময় ইউজ করব। এবং অবশ্যই এখানে খুব ইম্পর্টেন্ট, যেহেতু বাচ্চারা অনেক কিছুই তাদের রিস্ক বোঝে না, রিস্কি কন্টেন্ট কোনগুলো, এবং তারা স্ক্রল করে অথবা বন্ধু বান্ধবদের চাপে পড়ে অনেক কন্টেন্ট দেখে কিন্তু মানসিকভাবে ট্রমাটাইজড হয়ে আসে। সুতরাং আমি কোন জায়গাগুলোতে এক্সেস দিব আমার বাচ্চাটাকে, সেই হিসেবে কিন্তু প্যারেন্টসদের একটা সুপারভিশন থাকা জরুরি, এবং সেখানেও একটা নিয়ন্ত্রণ থাকা জরুরি যে কোন কন্টেন্টগুলো আমার বাচ্চা হচ্ছে দেখতে পারবে। থার্ডলি হচ্ছে যে এক বাচ্চাটার ওই রুটিনের মধ্যেই একটা আউটডোর অ্যাক্টিভিটিস বা অল্টারনেটিভ রিক্রিয়েশনের কোনো অ্যাক্টিভিটিস আমাকে রাখতে হবে। আমি মোবাইল দিলাম না, কিন্তু আমি বাচ্চাকে মাঠেও খেলতে দিলাম না, বা ছবি আঁকা বা ক্যারাটে বা সুইমিং এরকম কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে দিলাম না, তাহলে তো ওই বাচ্চাটা বোর ফিল করবে। বাচ্চাদের স্বাভাবিক গ্রো করা অথবা স্বাভাবিক একটা বৈশিষ্ট্য কিন্তু ওরা এক্সপ্লোর করতে খুব পছন্দ করে। তা আমি নতুন নতুন জিনিস, যেটা তার স্কিল বাড়বে, সেই সব জায়গায় যদি তাকে আমি অল্টারনেটিভলি ইনভলভ করতে পারি, তখন কিন্তু এই ডিভাইস আসক্তি হচ্ছে ধীরে ধীরে কমে যাবে, অথবা এটার মধ্যেই সে হয়তো আসবে না। এরপরই স্কুলে পড়াশোনার পাশাপাশি কিন্তু অনেক ধরনের আগে আমাদের সময় হতো যেমন ডিবেট ক্লাব, এখনও আছে বিজ্ঞান ক্লাব, ম্যাথ অলিম্পিয়াড, এসব জায়গাগুলোতে যদি বাচ্চাদের যার যার পছন্দ অনুযায়ী আমরা ইনভলভ করতে পারি, তখন কিন্তু তার ওই সারাদিনের যে টাইমিং বা একটা ক্লাস শিডিউল বা একটা রুটিন শিডিউলের মধ্যে সে অভ্যস্ত হবে, সে কিন্তু ইন্টারেস্টিং জায়গাগুলো খুঁজে নেবে। তো এগুলোই আমি বলতে পারি যে প্রিভেনশন করতে পারি। এবং যদি মোবাইল অ্যাডিকশন নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা সাইকিয়াট্রিস্টরা সাধারণত একটা বাচ্চাকে কিন্তু শুধু অ্যাডিকশন হিসেবে অ্যাসেস করি না, তার অন্য কোনো মানসিক সমস্যা বা বিকাশের কোনো সমস্যা আছে কিনা সেটা দেখা হয়, এবং সেই অনুযায়ী যদি অ্যাসোসিয়েটেড কোনো ডিপ্রেশন, অ্যাংজাইটি বা নিউরো ডেভেলপমেন্টাল কোনো প্রবলেম থাকে, সেটার ট্রিটমেন্ট করা। এবং আসক্তির ট্রিটমেন্টটা হচ্ছে আমরা কাউন্সিলিং, তাকে হচ্ছে তার সহজাত জীবনে সে কিভাবে মোবাইল ব্যবহারটা সীমিত করে অন্যান্য কার্যক্রমে সে নিজেকে ইনভলভ করতে পারে, সেটা নিয়ে কাউন্সিলিং। তার সেলফ স্টিম যদি কমে যায়, সেলফ স্টিম আপলিফ্ট করার জন্য আমরা কাউন্সিলিং করতে পারি, এবং কিছু বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি। অনেক সময় দেখা যায় যেসব বাচ্চারা একটু আগ্রাসী আচরণ করে বা অ্যাগ্রেসিভ হয়, মিথ্যা কথা বলার প্রবণতা থাকে, তো সেক্ষেত্রে আমরা একটু বিহেভিয়ার মডিফিকেশন থেরাপি এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্যারেন্টস কাউন্সিলিং, পজিটিভ প্যারেন্টিং ট্রেনিংয়ের মাধ্যমে আমরা এই মোবাইল আসক্তি দূর করা এবং এর থেকে পরিত্রাণ পেতে পারি। থ্যাংক ইউ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।